নমস্কার, নিউজ দেয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রসারে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। উত্তর পূর্বাঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য কৌশলগত রোড ম্যাপ প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন টাস্ক ফোর্সের আহ্বায়ক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রচার প্রসারে একটি উচ্চস্তরের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বরে আগরতলা অনুষ্ঠিত উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় উচ্চ পর্যায়ের এই টাস্ক ফোর্স। সোমবার প্রথমবারের মতো বৈঠক করে উচ্চ পর্যায়ের এই টাস্ক ফোর্স ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়াও বৈঠকে অংশ নেন টাস্ক ফোর্সের সদস্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তাংমা। বৈঠকের সময় প্রাসঙ্গিক বিষয়গুলোর উপর বিশদ আলোচনা করা হয়েছিল এবং আমরা উত্তর পূর্ব অঞ্চলকে দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে একটি পছন্দের বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য কৌশলগত রোড ম্যাপ প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্ধারিত শর্ত অনুসারে ৬ মাসের মধ্যে উত্তর পূর্ব পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে উচ্চ পর্যায়ের এই টাস্ক ফোর্স। অনুমোদন সহজতর করতে, ব্যবসা করার সহজতা বৃদ্ধি করতে এবং বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করাতে নীতিগত সংস্কার সম্পর্কে সুপারিশ প্রদান করবে টাস্ক ফোর্স। উত্তর পূর্বাঞ্চলে উচ্চ সম্ভাব্য ক্ষেত্র এবং অঞ্চলগুলিকে তুলে ধরার পাশাপাশি কৃষি প্রক্রিয়াকরণ অঞ্চল, আইটি পার্ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি করিডোর, পর্যটন হাব এবং অন্যান্য বিষয়গুলিকে উন্নীত করার জন্য কেন্দ্রীভূত বিনিয়োগ ক্লাস্টার তৈরি করার পরিকল্পনা এবং তার বাস্তবায়ন করবে উচ্চ পর্যায়ের এই টাস্ক ফোর্স। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর দেওয়ার পাশাপাশি অগ্রাধিকারমূলক খাতে দেশি বিদেশি উভয় পক্ষ থেকে বিনিয়োগ আকর্ষণে টাস্ক ফোর্সের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বাণিজ্যিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতিটি জেলায় নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করবে রাজ্য সরকার। রাজ্যে হবে চক্ষু হাসপাতাল। ১০০ কোটি টাকা ব্যয়ে হবে এফসিএইচ ক্লিনিক, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে স্বাস্থ্য দিবসের র্যালিতে নেশা এবং এইচআইভি এইডস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিটি জেলায় নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করবে রাজ্য সরকার। রাজ্যে হবে চক্ষু হাসপাতাল। ১০০ কোটি টাকা ব্যয়ে হবে এফসিএইচ ক্লিনিক বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে আমরা এখানে এফসিএইচ ক্লিনিক আমরা এখানে খুলছি এবং তার কাজও শুরু হয়েছে। ডোনার মিনিস্ট্রি থেকে আমরা ১০০ কোটি টাকার উপর আমরা এখানে পেয়েছি। তো সেটা তো কাজ চলছে। এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, ম্যান পাওয়ারও হবে। কিন্তু আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে আগে থেকে যদি আমরা সচেতন থাকি অ্যাটলিস্ট, তাহলে যে কারণে আমাদের রোগে আক্রান্ত হই তার থেকে আমরা বাঁচতে পারব। আমরা রেলের সাথে এটাও আমরা মানুষকে জানিয়ে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমরা নিজেরা ফিট থাকি এবং অন্যরাও যেন ফিট থাকে। কারণ ফিট থাকলে, ফিজিক্যালি যদি ফিট থাকি, তাহলে অনেক রোগ আমাদের মধ্যে আসবে না। আমরা এর মধ্যে আপনারা জানেন যে এবার বাজেটে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে নতুন করে পিএসসি করার চিন্তা ভাবনা করেছি। এখানে একটা ফুললি 100 করোড় আমরা রেখেছি একটা আই হসপিটাল এখানে খোলার জন্য, এবং এই আই হসপিটালে পুরো সবকিছু যেন থাকে সেই ব্যবস্থা করছে। বিভিন্ন মেডিকেল কলেজ আসছে বাইরের থেকে। এদিনের র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ক্রমবর্ধমান নেশা এবং এইচআইভি এইডস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে পার্সেন্টেজের দিক থেকে ত্রিপুরার স্থান উপরে। একে হ্রাস করতে আরো বেশি পরিশ্রম করতে হবে আমাদের, হেলথ র্যালিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের জন্য একটা বিরাট সমস্যা, আপনারা সবাই জানেন। ইনজেক্টেবল ড্রাগ সংখ্যা বাড়ছে এখানে, এবং সংখ্যার সাথে সাথে এই ধরনের এইডস, এইচআইভি এগুলোও বাড়ছে। এতে একদিকে আমি প্রচার প্রসার করলাম, আর সমাজের মধ্যে গিয়ে আমি ওইগুলো যেন না হয় তার চেষ্টা করলাম না, সেটা যেন না হয়। কারণ পার্সেন্টেজের দিক দিয়ে দেখতে গেলে এখন কিন্তু ত্রিপুরার যে স্থান অনেকটা উপরে। কাজে এটাকে আমাদের খুব বেশি করে জোর দিতে হবে। আনাচে কানাচে সব দিকে নজর রাখতে হবে। সরকার আপনাদের সাথে আছে, কাজে আপনাদের তো সমস্যা হওয়ার কথা নয়। কাজে আজকে মেইন যে এখানে
যে থিম, সেই থিমের সাথে যদি সাযুজ্য রাখতে হয় তাহলে আমাদের আরো বেশি করে আমাদের পরিশ্রম করতে হবে। ত্রিপুরায় প্রাপ্তবয়স্কদের মধ্যে HIV/AIDS সৃষ্টিকারী ভাইরাসের প্রাদুর্ভাবের হার 0.33%, যেখানে জাতীয় পরিসংখ্যান 0.22%। উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে এই ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা বলে সদ্য অনুষ্ঠিত বিধানসভার বাজেট অধিবেশনের রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। অপরদিকে সরকারি পরিসংখ্যানে রাজ্যে বর্তমানে শিরাপথে নেশাসক্তের সংখ্যা 10,500। এই দুটি বিষয়কে সামনে রেখে আগামী দিনে একে নিয়ন্ত্রণ করার গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় উজ্জয়ন্ত প্যালেসের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অগ্নিমূল্য জ্বালানি, পেট্রোল ডিজেলের পর এবার ঊর্ধ্বমুখী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এক ধাক্কায় দাম বাড়ল 50 টাকা। মঙ্গলবার থেকে কার্যকর হবে বর্ধিত মূল্য। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। সোমবার এই মূল্য বৃদ্ধির ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। What we have decided, therefore, is that the average price, not the average, the price per cylinder of LPG will increase by 50 rupees. In other words, from 500 it will go up to 550, and the other one will go up from 803 to 853. Now, this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. And therefore, the excise duty that you have seen increase is not to go on to the consumer on petrol and diesel. As I kept telling you, that excise increase is intended to compensate the oil marketing companies for the 43,000 crore that they have incurred as a loss on the gas. সাধারণের ব্যবহৃত গ্যাসের পাশাপাশি উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্যাসের দামও বেড়েছে এক ধাক্কায়। এবার এক লাফে 50 টাকা বাড়ল গ্যাসের দাম। সোমবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মাত্র কয়েকদিন আগে শেষ হয়েছে সংসদের বাজেট অধিবেশন, তারপরেই দাম বাড়াবার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বাড়িতে ব্যবহৃত 14 কেজির এলপিজি সিলিন্ডারের দাম এতদিন ছিল 803 টাকা, এবার এক লাফে 50 টাকা বেড়ে হলো 853 টাকা। অন্যদিকে উজ্জ্বলা যোজনায় থাকা গ্যাসের দাম 503 টাকা থেকে বেড়ে হলো 533 টাকা। উল্লেখ করা যেতে পারে, মাত্র এক সপ্তাহ আগে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল 25 টাকা। এবার এক লাফে রান্নার গ্যাসের দাম বাড়ল 50 টাকা। স্বভাবতই এতে সমস্যায় পড়তে চলেছে মধ্যবিত্ত শ্রেণী। পেট্রোল এবং ডিজেলের উপরেও 2 টাকা করে শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে 1 লিটার পেট্রোলের শুল্ক হয়েছে 13 টাকা, 1 লিটার ডিজেলের শুল্ক হয়েছে 10 টাকা। সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং তেল সংস্থাগুলির ক্ষতি কিছুটা কমাতেই এই পদক্ষেপ বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার। গ্যাসের দামে ভর্তুকি দেওয়ার কারণে তেল সংস্থাগুলির 43,000 কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার রাজধানী আগরতলায় বায়ু সবচেয়ে দূষিত, যেখানে বায়ু মানের সূচক AQI পৌঁছেছে 314। বায়ু দূষণে মেঘালয়ের বার্নিহাটকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো আগরতলা। গত 72 ঘন্টায় বাতাস সবচেয়ে দূষিত ছিল মেঘালয়ের বার্নিহাটে। এবার বার্নিহাটকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এলো শহর আগরতলা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ত্রিপুরার রাজধানী আগরতলায় বায়ু সবচেয়ে দূষিত, যেখানে বায়ুমানের সূচক AQI পৌঁছেছে 314 এর অর্থ হলো আগরতলার মানুষকে চরম অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট বাতাসে উপস্থিত বিষ। তথ্য অনুযায়ী দূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বার্নিহাট, যেখানে AQI রেকর্ড করা হয়েছে 300। একইভাবে দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কটক, যেখানে হাজিপুর রয়েছে চতুর্থ স্থানে। আসামের গুয়াহাটিতেও পরিস্থিতি কম বেশি একই রকম, যা 228 পয়েন্ট নিয়ে পঞ্চম সর্বাধিক দূষিত শহর। একইভাবে কাটনি ষষ্ঠ স্থানে, যেখানে নলবাড়ি রয়েছে সপ্তম স্থানে। দেশের 10টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে রয়েছে শিলিগুড়ি, বিয়াসনগর এবং রাউরকেলা। যদি আমরা ট্রেন্ডগুলোর দিকে তাকাই, তাহলে দেশের 10টি শহরের বাতাস দূষিত। দেশে দূষিত বাতাসের শহরের সংখ্যা বেড়েছে প্রায় 25%। অন্যদিকে নন্দেশ্বরের বাতাস দেশের মধ্যে সবচেয়ে
পরিষ্কার, যেখানে বায়ুমানের সূচক রেকর্ড করা হয়েছে মাত্র 16। এমন পরিস্থিতিতে যদি আমরা দেশের সবচেয়ে দূষিত শহর আগরতলাকে নন্দেশারির সাথে তুলনা করি, তাহলে সেখানকার পরিস্থিতি 19 গুণ খারাপ। নন্দেশারির মতো দেশের আরো 34টি শহরের পরিষ্কার রয়ে গেছে বাতাস। এই শহরগুলোর মধ্যে রয়েছে মহীশূর, নাগাপট্টিনম, উটি, পালাকালাই পেরুর, পুদুচেরি, পুডুকোট্টাই, রাজা মহেন্দ্রভারম, রামনাথপুরম, শিবমোগা, শ্রীবিজয়াপুরম, থাঞ্জাভুর, তিরুবনন্তপুরম, থুদুকুটি, তিরুচিরাপল্লী, তিরুমালা, তিরুনেলভেলি, আইজল সহ দেশের 70টি শহরের বাতাসের মান সন্তোষজনক। এই শহরগুলির মধ্যে রয়েছে হলদিয়া, হুসুর, হায়দ্রাবাদ, জলন্ধর, জলগাঁও, কালাবুরাগি, কল্যাণ, কাঞ্জিপুরম, কান্নুর, কাটিহার, কেওনঝাড়, খান্না, কোলাহাপুর, কলকাতা, কুল্লাম, কুঞ্জেমুড়া, মাইহার, মীরা ভায়ান্দর, মুরাদাবাদ, মুজফ্ফরপুর, নাহারগাঁও, মীরা, রায়পুর, রাজগীর, রাজসামন্ত, রানীপেট, ঋষিকেশ, সাগর, সাতনা, শিলচর, সিরোহী ইত্যাদি। উদ্বেগের বিষয় হলো পরিষ্কার বাতাসের শহরগুলির মতো দেশে সন্তোষজনক বাতাসের শহরের সংখ্যাও কমেছে 21%-এরও বেশি। দিল্লি সম্পর্কিত তথ্যের দিকে তাকালে দেখা যাবে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে রাজধানীতে, যেখানে সূচক 56 পয়েন্টের উন্নতির সাথে পৌঁছেছে 163 অর্থাৎ বাতাসের মান খারাপ থেকে চলে মাঝারি শ্রেণীতে। দিল্লির মতো দেশের আরো 119টি শহরের বাতাসের মান রয়েছে মাঝারি শ্রেণীতে। এই শহরগুলির মধ্যে রয়েছে ধানবাদ, ধোলপুর, দুর্গাপুর, গান্ধীনগর, গ্যাংটক, গয়া, গাজিয়াবাদ, গোরখপুর, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, গোয়ালিয়র, হনুমানগড়, হাপুর, হাওড়া, ইম্ফল, ইন্দোর, জবলপুর, জয়পুর, জয়সালমের, জালনা, জালোর, ঝালাওয়ার, ঝাঁঝু, কাশীপুর, কিষানগঞ্জ, কোহিমা, কুরবা, কোটা, লাতুর, লখনৌ, লুধিয়ানা, মাহাত, মালেগাঁও ইত্যাদি। সামগ্রিকভাবে দেশের প্রায় 15% শহরের বাতাস পরিষ্কার। অন্যদিকে প্রায় 56% ক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। একইভাবে 30% শহরের পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে বোর্ড। সরকারি তথ্য অনুসারে দেশের 236টি শহরের মধ্যে মাত্র 35টিতেই বায়ুর মান ভালো, অর্থাৎ 0 থেকে 50-এর মধ্যে। যদিও 70টি শহরের বাতাসের মান সন্তোষজনক, অর্থাৎ 51 থেকে 100 এর মধ্যে। তবে লক্ষণীয় যে 2025 সালের 4 এপ্রিল এই সংখ্যা রেকর্ড করা হয়েছিল 89। 120টি শহরের বাতাসের মান মাঝারি, অর্থাৎ 101 থেকে 200-র মধ্যে। অন্যান্য শহরের তুলনায় আগরতলায় পরিস্থিতি সবচেয়ে খারাপ, যেখানে AQI পৌঁছেছে 320-র কাছাকাছি। এটি এমন একটি পরিস্থিতি যেখানে এই স্তরের বায়ু দূষণ স্বাস্থ্যের জন্য গুরুতর এবং দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। এর মধ্যে আসে 401 থেকে 500 ক্যাটাগরি, যেখানে বায়ুর মানের অবস্থা গুরুতর হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে বাতাসের মান এতটাই খারাপ হয়ে যায় যে এটি ক্ষতি করতে পারে একজন সুস্থ ব্যক্তিকেও। অন্যদিকে যারা ইতিমধ্যে রোগে ভুগছেন তাদের জন্য মারাত্মক হতে পারে এই পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঘোষণা দিয়েও হচ্ছে না নিয়োগের বিজ্ঞপ্তি জারি, পরবর্তী সময়ে আবার বাতিল হচ্ছে নিয়োগের ঘোষণা। আবার নিয়োগের পর কোনো কোনো ক্ষেত্রে উঠে আসছে দুর্নীতির অভিযোগ। অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এই বিষয়গুলি। সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করল TYF। 2022 সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে অনেক দূরে এগিয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। তবে আচমকাই তা বাতিল করে দেয় রাজ্য সরকার। এই ক্ষেত্রে নানা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন DYFI-TYF। আমরা DYFI এবং TYF পরিষ্কারভাবে দাবি করতে চাই, এই প্রক্রিয়ার সাথে কারা যুক্ত, এই ঘটনার সাথে কারা যুক্ত। অনেক রাঘব বোয়ালের নাম ইতিমধ্যেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেই সময়ে যারা এই দপ্তর পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের অনেকের নাম এই সময়ে বাতাসে
ভেসে বেড়াচ্ছে। নিয়োগের দীর্ঘসূত্রিতা বন্ধ করা এবং ঘোষণা দিয়েও নিয়োগ প্রক্রিয়া বাতিল করার মতো কেলোর কেলেঙ্কারি বন্ধ করার দাবি করেছে ডিওয়াইএফআই। টিওয়াইএফ দাবি করছি বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার নামে যেভাবে মাসের পর মাস ঝুলিয়ে রাখা হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, এটা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। আবার অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি, মহাকরণ থেকে প্রতি মাসেই বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার জন্য ঘোষণা করা হচ্ছে। মন্ত্রীরা মহাকরণে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ঘোষণা দিচ্ছেন। যে দপ্তরগুলোতে লোক নিয়োগের ঘোষণা দেওয়া হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে ওই দপ্তরগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। আবার যে দপ্তরগুলোতে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, দেখা যাচ্ছে 2 মাস পর 3 মাস পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ করার জন্য মন্ত্রী সাহেবরা ঘোষণা করছেন। ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে কেলোর কীর্তি আজকে আমাদের রাজ্যে চলছে, এটা বন্ধ করতে হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বাতিল করা হয় দমকল দপ্তরের ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের লিখিত পরীক্ষা। নতুন করে আবার লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে অগ্নি নির্বাপক দপ্তর। এরপরে বিষয়টি নিয়ে এক প্রস্থ বিতর্ক দেখা দেয় চাকুরি প্রত্যাশীদের মধ্যে। নিয়োগের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করার পর এইভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার কারণে তীব্র ক্ষোভ রয়েছে চাকুরি প্রত্যাশীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাষ্ট্রীয় সিলামির মধ্য দিয়ে বাসন্তী দুর্গা পুজো, দশমী পুজো সম্পন্ন হলো আগরতলা দুর্গাবাড়িতে। একই সাথে হলো দর্পণ বিসর্জন ও রীতি মেনে দুর্গা বাড়ির ঘট রাজবাড়িতে নিয়ে যাওয়া হবে বলে সোমবার জানিয়েছেন আগরতলা দুর্গাবাড়ির প্রধান পুরোহিত। একই সাথে সম্পন্ন হলো 4 দিন ধরে অনুষ্ঠিত হওয়া বাসন্তী দুর্গোৎসব। দর্পণ বিসর্জন হয়ে গেছে বিকেলবেলা, বা এখন পর চলে গেছে রাজবাড়িতে, নারায়ণ চলে গেলেন বিকেলবেলা আমাদের মার বরণ হবে। বরণের পরে মাকে নিয়ে আমরা বেরোবো, এখানে রাষ্ট্রীয় সালামি হবে। তারপর আমরা দশমী ঘাটে গিয়ে গঙ্গা পূজার পরে আমরা মাকে বিসর্জন করব। তারপর রাত্রিবেলা সিংহাসন কোঠায় সাধ্যে আশীর্বাদ কীর্তন ওইটাই দশমী হচ্ছে। কটার সময় দশমী? আমরা 6:30টায় বেরোবো, সন্ধ্যাটা উত্তরায়ণের পরে বেরোবো। এদিকে ভারতীয় সীমান্তে উদ্ধার হলো সন্দেহজনক ড্রোন। আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে এই ড্রোন। বিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে 300 মিটার দূরে ভারতীয় সীমানায় ভেতরে ধানের জমিতে উদ্ধার হয় এই ড্রোনটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রোনটিকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। গত কয়েকদিন ধরে সীমান্তের ওপার থেকে ড্রোন ওড়ানোর অভিযোগ আসছিল। আজ এটাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটটার দিকে একটা খবর গেছে যে বল্লামুখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাদের বাড়ির কাছাকাছি জমিতে একটা ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। তারপরে খবর পেয়ে আমরা আইছি, আমরা ওই ড্রোন ক্যামেরাটা পাইছি। সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ও রাজ্যে 8ম বেতন কমিশন গঠনের দাবিতে মিছিল পথসভা করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। সোমবার সন্ধ্যায় প্যারাডাইস চৌমুহনী এলাকায় পথসভার আয়োজন করে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি। তার আগে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং 8ম বেতন কমিশন ঘোষণার দাবিতে আয়োজিত মিছিল পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং 8ম পে কমিশন যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে জানুয়ারি মাসে, সেটা লাগু হবে 2026-এর জানুয়ারিতে। এটা আমার ত্রিপুরা রাজ্যে অনতিবিলম্বে ঘোষণা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। জনস্বার্থ বিরোধী কর্পোরেট বান্ধব প্রিপেড স্মার্ট মিটার স্থাপন করছে কেন্দ্রীয় সরকার। এছাড়া বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি মালিকের হাতেও তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে ত্রিপুরায়ও বিক্ষোভ প্রদর্শন করল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন।
এই বিষয়ে সোমবার বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন ফিক্সড চার্জ, ডিউটি চার্জ বা সার্ভিস চার্জের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় বন্ধ করার দাবিও জানিয়েছে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। আমরা ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জের নামে গ্রাহকদের টাকা লুট করার প্রতিবাদ জানাচ্ছি। স্মার্ট মিটার নামে এই যে টিওডি সিস্টেম চালু করে গ্রাহকদের টাকা লুট করার যে প্রক্রিয়া তা বাতিল করার দাবি জানাচ্ছি। রাজ্য সরকারের কারা দপ্তরে পুরুষ জেল ওয়ার্ডেনের 249টি পদের জন্য স্থগিত নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবিতে কারা মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিল চাকরি প্রত্যাশীরা। ৩রা ডিসেম্বর ২০২২ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার পর ২৭ থেকে ৩০ ডিসেম্বর ২০২২ মধ্যে সফলভাবে শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছে আবেদনকারীরা। তবে বিধানসভা নির্বাচনের ঘোষণার কারণে অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ২ বছর ৩ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, যা দীর্ঘ সময়ের অনিশ্চয়তা এবং হতাশার মধ্যে ফেলেছে বলে জানিয়েছে চাকরি প্রত্যাশীরা। এক্ষেত্রে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিও জানিয়েছে চাকরি প্রত্যাশীরা। আমরা কই যাবো ওখানে, আমরা বেকাররা কই যাবো? ইয়ান অনেকের আছে বয়স শেষ হয়ে যাবে, আমারও বয়স শেষ হয়ে যাবো ৫-৬ মাস, তো এরপর আমি আর যেতাম না। তখন আমরা কই যাবো? ইন্টারভিউটা কত সালে দিয়েছিলেন? ২০২২ ডিসেম্বরের ১০ তারিখ। কতজন? টোটাল এমনি ক্যান্ডিডেট ১২,০০০ এমন হইব, ফিজিক্যাল ক্লাস হইব, বাট এমনি পোস্ট হয়েছে ২৪৯ পোস্ট। এখন পর্যন্ত কতবার আসলেন ডেপুটেশন? আমরা টোটাল প্রায় ২২-২৩ বার এসেছি এক বছরে। সাত সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৫০ ঊর্ধ্ব জুম চাষির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের চিন্দ্রাইপাড়া এলাকায়। সোমবার ভোর রাতে কালবৈশাখী ঝড়ের কারণে বড়মুড়ায় চিন্দ্রাইপাড়ায় বাড়িঘরে গাছপালা ভেঙে পড়ে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। সকালবেলা বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনে ট্রান্সফরমারের কাছে নিজে থেকেই বিদ্যুৎ সারাইয়ের কাজে গেলে বিদ্যুতের ছোবলে প্রাণ যায় পেশায় জুম চাষী অবিরোধ রূপিনীর। বিদ্যুতের ছোবলে আক্রান্ত জুম চাষী অবিরোধ রূপিনীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরবর্তী সময়ে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। রাত্রে তুফান যে আইছে, এটা কারেন্ট মারে, ওই গাছ টাছ ভাঙছে পড়ছে, আর কারেন্ট নাই বাড়িতে। এরা মনে গরমে কারেন্ট মনে ঠিক করতেছে, কোন জায়গা ঠিক করে জানে সব পড়ছে। আমরা পাইলাম দোকানে ট্রান্সফরমার লোকে পাইলাম। কি বল ট্রান্সফরমার বৈধভাবে বিদ্যুৎ চালিয়ে আসছে এবং প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে বলে দাবি করল মতিনগর সীমান্তের ওপারে ৫০টি ভারতীয় পরিবার। কিন্তু তারপরেও ছিন্ন করে দেওয়া হয়েছে তাদের বিদ্যুৎ সংযোগ। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট বৈধ গ্রাহকরা। প্রয়োজনে বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে এই বিষয়টির তদন্ত করে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বৈধ গ্রাহকরা। মাননীয় মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনুরোধ রাখছি যে আমরা যে কোনো ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক ডিপার্টমেন্ট থেকে এবং আরকা দপ্তর থেকে আমাদেরকে জাস্টিফাই করা হোক, সার্ভে করা হোক। আমরা 50টা কনজিউমার আমরা লিগেলভাবে বিল পরিশোধ করে আমরা কারেন্ট কন্টিনিউ চলতেছি। আমাদের দাবি এইটাই থাকবো যে আমরা নিপীড়িত মানুষ, গরিব অংশের মানুষ, আমাদের এলাকার মধ্যে 80% বিপিএল ভুক্ত মানুষ, ক্যাটেগরি মানুষ। এই জায়গার মধ্যে দাঁড়ায় সেটা যাতে আমাদেরকে নিয়ে একটা ডিসকাস করে আমাদের লাইন কেন কাটা হবে সেই জিনিসটা তীক্ষ্ণ নজরে দেখার জন্য। আগামী 5 দিন রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা এবং বজ্র বিদ্যুৎ ও মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা বাতাসের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একটি ঘূর্ণিঝড় পূর্ব আসাম এবং প্রতিবেশী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে অবস্থান করছে। ফলে পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা, উত্তর এবং ঊনকোটি জেলায় হালকা বৃষ্টি রয়েছে। গত 24 ঘন্টায় ত্রিপুরার বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। মধ্যরাতে আগরতলা বিমানবন্দরের উপর দিয়ে উত্তর পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 59 কিলোমিটার। তাতে রাজ্যের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।